সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালচিতি। কালচিতি গ্রামের নারায়ণ হাঁসদা এসে আমাদের নিমন্ত্রণ করে গেল ওদের গ্রামে যাবার জন্যে। কালচিতি এখান থেকে পাকা 10 মাইল দূর। ডিবুডুংরি ও সারুয়া দুটি জঙ্গলাবৃত পাহাড় পেরিয়ে তবে দুর্গম রাস্তা। যাওয়ার প্রয়োজনও ছিল। এই চালের বাজার জিনিসপত্র দুর্লভ বটে, আকরাও বটে। ভালো দুধ তো দেশ থেকে উঠেই গিয়েছে। নারায়ণ হাঁসদা ও গ্রামের প্রধান, আমার মক্কেল। তাকে অনেক দিন থেকে বলেছিলাম ওদিকে কিছু ধানের জমি পাওয়া যায় কিনা। এবার সে এসে খবর দিলে 30 বিঘে ভালো জমি এক বন্দে আছে, সেই সঙ্গে একটা পুকুর ও শালমহুয়ার জঙ্গল। দরে সে কিছু সস্তা করে দিতে পারে আমাকে। সে যখন গ্রামের প্রধান তাই। সেদিন সকালে সে একখানা গরুর গাড়ি পাঠিয়ে দিলে। গাড়োয়ানের হাতে একখানা চিঠি, তাতে লেখা আছে আমি যেন বাড়ির মেয়েদের নিয়ে যাই। দুপুরে আহারাদির পর কালচিতি রওনা হলাম। মাইল 2 গিয়ে টাউনের সীমা ছাড়ালাম। তারপর একটা ঝাঁটি শালচারার বন, সেও মাইলখানেক। তারপরেই পড়ল ডিবুডুংরি পাহাড়। পাহাড়ের উপর একে বেঁকে গরুর গাড়ি উঠতে লাগল। তখন বেলা 2টো, আদৌ রোদ নেই, মেঘস্নিগ্ধ আকাশতল, অথচ সকাল থেকে বৃষ্টি নেই, শুধু ঠান্ডা হাওয়া বইছে। পাহাড়ের চড়াইয়ে বড় বড় শাল, করম, আসামের ছায়াবহুল জঙ্গল। একরকমের ছোট বাদর খেলা করে বেড়াচ্ছে ডালি ডালি। করম গাছের হলদে ফুলের পাপড়ি ঝরে পড়েছে পাষাণময় পথের উপর, যেন কে ইচ্ছে করে ছড়িয়ে রেখেছে। আবার বহুদূর ঢালু পথে গরুর গাড়ি মন্থর গতিতেই নামতে নামতে চলে। গাড়োয়ান মুখে বলছে, ই ডুংরিটা পেরিয়ে জল খাওয়াইয়ে লিব চলই। পাহাড় পার হয়ে ঢালু বিস্তীর্ণ পথটা সেখানে সমতল ভূমিতে এসে মিশেছে। সেখানে একটা পাহাড়ি নদী উপলরাশির উপর দিয়ে বেয়ে চলেছে। পার্বত্য নদীর বন্ধুর তটভূমিতে দুপারেই কুটজ কুসুমের শোভা। চিহইলতা অজগর সাপের মতো বড় বড় শালগাছের গুড়িকে বেষ্টন করে উপরের দিকে উঠেছে। কম্পিট্রাম লতার ছোট বড় ঝোপ একেবারে জল ছুঁয়ে আছে। পক্ষিকাকুলির মুখর বড় সুন্দর স্নিগ্ধ উপত্যকাটি। যেন এখানে সংসারের কোনো গোলমাল নেই, উৎপাতের কোনো কথা শুনতে হয় না। সকালে উঠে ব্ল্যাক মার্কেটের সংবাদ পৌঁছয় না, মানুষের সঙ্গে বিবাদের বার্তা নেই এখানে। গাড়োয়ান বললে, নামো বাপু, জল খাওয়াইয়ে লিব গরু দুটোকে। আমরা গাড়ি থেকে নেমে একটু দূরে একটা বড় শিলাসনে বসতে যাচ্ছিলাম। গাড়োয়ান বলল, ওধারে যাবি না গে? কেন? ওধারে ভালুক জোর আছে, ভালুকটা বাহিরাবে, গরু ডরাবে। ভালুক? পথের ধারেই দিনের বেলা ভালুকের ভয়? মেয়েরা ভয় পেয়ে গেলেন। আমরা কাছে বসলাম কিছুক্ষণ, তারপর আবার গাড়িতে উঠলাম। এবার কিছু দূর গিয়ে একটা বন্য গ্রাম পড়ল, নাম কারাডোবা। ঘর 20-22 মানুষের বাস। মকাই খেতে কাজ করছে মেয়েরা, বাঙালি মেয়ের মতো শাড়ি পরনে। একটি যুবককে জিজ্ঞেস করলাম, কি নাম আছে? পল। ও মেয়ের নাম কি? রত্না। কই? একেবারে আধুনিক নাম, রত্না। ওদের লেখাপড়া শিখিয়ে অনেকখানি বাইরের আলো দিয়েছে, যে এক কথা স্বীকার করা ছাড়া অস্বীকার করার কোনো উপায় নেই। রাস্তার দুধারে অবস্থিত সারবন্দি ওদের বাসঘরের ছোট নিচু ঘরগুলির মেঝে ও দাওয়া এলা মাটির রং করা, নিকানো মুছনো। দেয়ালের বাইরে ধনেশপাকের ছবি আঁকা, ভালুকের পাহাড়ের ও ফুলগাছের ছবি আঁকা। ওদের ঘরের উঠোনে দাঁড়িয়ে ছেলে কুলে করে কৌতূহলের সঙ্গে বন্য মেয়েরা এক দৃষ্টে আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে। উচ্চতা এত বেশি যে এখানে চড়াইয়ের মাথা থেকে বহু দূরে টাটানগরের ডালমা পাহাড় চোখে পড়ে। চারিধারেই ঢেউ খেলানো পাহাড় শ্রেণী, কোথাও উঁচু কোথাও নিচু।
দূরে দূরে পাহাড়গুলো ঘন নীল, কালো মেঘের পটে ছবির মতো। একজন বুড়ো কাঠুরে লুদাম গাছের কাঠ কাটছে পাহাড়ের মাথায়। জিজ্ঞেস করা গেল, কি নাম রে? গনু সর্দার। বাড়ি কোথায়? টেরাপানি। 50 হয়েছে? 50 হতে পারে, 30ও হতে পারে। কি খেয়েছিস? নাই খাইল। তবু সোধা চাল আর নুন, অর্থাৎ ভিজে চাল নুন দিয়ে খেয়েছে। এসব বন্য দেশে আটা, ছাতু প্রভৃতি খাদ্য একেবারেই অচল। এরা ভাত ছাড়া আর কিছু বুঝে না, এমনকি তরকারি পর্যন্ত খায় না। হয়তো একটু শাক ভাজা আর নুনের টাকনা দিয়ে এক বড় জাম বাটি ভর্তি পান্তা ভাত দিব্যি খেয়ে নিলে, তাতেই এদের সবল স্বাস্থ্যবান পাথরে কোদা চেহারা। আমাদের গাড়ির একটি মেয়ে হাসতে হাসতে বললে, হ্যাঁ গনু সর্দার, তোমার বয়স 15 পর্যন্ত হয়েছে কি? তা হতে পারে বটে। তাহলে বড্ড বয়স হয়েছে তোমার। হ্যাঁ, রেলটা বসলো চাইবাসাতে, তখন আমি কারা চড়াই আগে। এবার সারুয়া পাহাড় থেকে পথ নামল। এই পথটা আগের পাহাড়ের উত্তরাইয়ের মতো অতটা ঢালু নয়, অর্থাৎ রাস্তাটা দিয়ে আরোহী বোঝাই গরুর গাড়ি নিয়ে নামা একটু বিপজ্জনক। নামবার রাস্তার একপাশে খাদ বেশ গভীর। গরু যদি ভয় পেয়ে একটু এদিক ওদিক নিয়ে যায়, তবে এই খাদে আরোহীপূর্ণ গাড়ির সমাধি সুনিশ্চিত। ঢালু পথটা যেখানে সমতলে এসে মিলল, সেখানে কালচিতি গ্রাম, অর্থাৎ সারুয়া পাহাড়ের ওপারে টেরাপানি আর এপারে কালচিতি। মাঝখানে পাহাড়টা দাঁড়িয়ে। এই গ্রামটা এদিকের মধ্যে বড়, অনেক ঘর লোকের বাস। এদের মধ্যে অনেক বাঙালি অধিবাসীও আছে। বাঙালি অধিবাসীদের পূর্বপুরুষ বহুকাল আগে বাঁকুড়া বা মেদিনীপুর জেলা থেকে এখানে বাস করেছিল। এই বনাঞ্চলের পরিবেশের মধ্যে এরা নিজেদের বৈশিষ্ট্য ঠিক বজায় রেখে চলেছে। আমরা নারায়ণ হাসদার বাড়ি গিয়ে উঠলুম। খড়ের বাড়ি, মাটির দেয়াল, মাঝখানে বড় একটা চৌড়া ঘর, তার পাশে চারিপাশে কুঠুরি, শালকাঠের দরজা জানালা, কোথাও চুন সিমেন্টের বালাই নেই। নারায়ণ হাসদার মুখে শুনলাম এই ঘর অন্তত 17 বছর আগে তৈরি, অথচ মাঝে মাঝে নতুন ছাউনা দেওয়া ছাড়া অন্য বিশেষ কোনো খরচ নেই এর পিছনে। নারায়ণ হাসদার বাড়ির মেয়েরা এগিয়ে এসে গাড়ি থেকে আমাদের বাড়ির মেয়েদের নামিয়ে নিয়ে গেল। তাদের পরনে ফর্সা শাড়ি, এমনকি অজ বন্য গ্রামের মেয়েদের তুলনায় অনেক মার্জিত ও সভ্য। এদের কথাবার্তাও ভালো, খানিকটা এ অঞ্চলের বুলিও টান থাকা সত্ত্বেও ভালো বাংলায় বলেই বলে মনে হয়। নারায়ণ হাসদা বাঙালি নয়, সাঁওতাল। ওদের বাড়িটা একটু বেশি ভালো, আসবাবপত্রও অনেক রকম আছে, কারণ ও গ্রামের প্রধান। অবস্থাও ভালো। নারায়ণ হাসদার মা এসে বললে, ঠাকরাইনরা আসেন ঘরের মধ্যে, গরিবের ঘরে পা দিছেন, পায়ে জল দেন। আমি বাইরের ঘরে একটা চৌকির উপর বসলাম। নারায়ণ হাসদার ভাই এসে তার উপর একটা ভালো শতরঞ্জি পেতে দিয়ে গেল। এতটা পাহাড়ি রাস্তা এসে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আমি গরুর গাড়িতে বেশি উঠিনি, হেঁটেই এসেছিলাম গরুর গাড়ির পাশে পাশে। বালতিতে ঠান্ডা জল ঝর্ণা থেকে তুলে নিয়ে এলো। হাত মুখ ধুয়ে ফেললাম, মাথাও ধুয়ে ফেললাম। শরীর স্নিগ্ধ হয়ে গেল। সারাদিনের পরে এখন হঠাৎ হলদে রোদ গাছপালার মাথায়, দূর পাহাড়ের মাথায়। বনকুসুমের সুবাস ভরা অপরাহ্নটি বন্য বিহঙ্গের কলরবে মুখর। ওদের বাড়ির সামনে মস্ত বড় কুসুম গাছ, তার তলায় কাঠ আস্ত গুড়িচেরা ছাল্টের বেঞ্চি পাতা। সেখানটাতে গিয়ে বসলাম ঝিরঝিরে পাহাড়ি হাওয়ায়। গ্রামটি বেষ্টন করে দূরে দূরে নীল পাহাড়মালা, অরণ্যের শ্যামশোভা সারুয়া পাহাড়ের সানুদেশে 2 ফার্লং দূরে পার্বত্য নদীর ধারে ধারে। এ যেন রূপকথার গা, যেখানে রূপকথার গায়ে জোনাকি জলা বনের ছাই, দুলিছে দুটি পারুল কুড়ি, তাহারই মাঝে বাসা। শহর থেকে
অনেক দূরে পাহাড়ি বনের ধারে শাল আসান মহুল গাছের ছায়ায় লুকুনি আছে রূপকথার গ্রাম। জ্যোৎস্না রাত্রে বনের ফুলের সুবাসে এদের কুটিরের বাতাস মদির করে তুলে। বাঘ ভালো কুকি মারে আনাচে কানাচে। বনের ময়ূর নৃত্য করে এমনই বর্ষার দিনে কুসুম গাছের ডালে। খুব নিস্তব্ধ, শান্তি ও নির্জনতায় ভরা দিনে এরা গান গেয়ে বেড়ায় গ্রামের মাঠে পথে। ঝর্ণার স্বচ্ছ জল তুলে আনে বনবধূরা। কুর্চি ফুল ফুটা পাষাণ পথ বেয়ে রিক্ত বৃন্ত করবীর বাঁকা ডালে বটের চাহা তিতির পাখি উড়ে এসে বসে। শহরের লোকে এ গায়ের সন্ধান খুঁজে পায় না। নারায়ণ হাসদার ভাই এসে বললে, বাবু, চা দেব কোথায়? ঘরে আসবেন? এখানেই ভালো, বেশ ফাঁকা জায়গা গাছের তলায়। ঘটিতে চা এলো, আর এলো তালের পরোটা, গরম ভাজা মুড়ি, তালের ক্ষীর, মর্তমান কলা আর শশার কুচি, নুন লেবু মাখানো। যা কিছু সবই এই গ্রামের, কেবল পরোটার আটা এসছে বাইরে থেকে। অবশ্যই চা চিনিও। খাঁটি দুধের তৈরি তালের ক্ষীরটি অতি উপাদেয় হয়েছিল। নারায়ণ হাসদা বিনীতভাবে বললে, আমাদের স্কুল দেখবেন? আমার মেয়ে সেখানে মাস্টার। যাবেন? নিশ্চয়ই যাব। আমার জানা ছিল না নারায়ণ হাসদার কোনো মেয়ে আবার স্কুল মাস্টার। বললাম, কিন্তু এখনও স্কুল খোলা আছে, বেলা তো বেশি নেই। আপনি দেখতে যাবেন বলে খোলা রাখা হয়েছে। সে কি, এতক্ষণ বলতে হয়? চলো চলো। অনেকটা গিয়ে গ্রামের প্রান্তসীমায় ফাঁকা মাঠ ও বনের সামনে ঘরের স্কুল ঘর। সে এমন একটি স্বপ্নময় সুন্দর জায়গা যে মনে হলো এখানে মাস্টারি করা একটা সৌভাগ্য। স্কুলের মাঠের অল্প দূরেই নিবিড় অরণ্যভূমি শুরু। রাত্রে নাকি স্কুলের রোয়াকে ভালুক এসে বেড়ায়। জারুল ফুল ফুটে আছে অদূরবর্তী বনশীর্ষে। যে জারুল গাছ কত যত্ন করে কলকাতার রাস্তার ধারে মানুষ করা হচ্ছে। আমি স্কুলের মধ্যে ঢুকতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো একসঙ্গে। নারায়ণ হাসদার মেয়ে নার্সদের মতো কাপড় পরে নিচু টুলে বসে ছাত্র পড়াচ্ছিল। 22-23 বছর বয়স হবে। কালো বটে, তবে কুচকুচে কালো নয়। চোখ দুটিতে সরলতা ও ঔৎসুক্যের দৃষ্টি। হাত জোর করে নমস্কার করলে। আমিও নমস্কার করলাম। বেশ লাগলো মেয়েটিকে। স্কুলের দেয়ালে একখানা ব্ল্যাকবোর্ড টাঙানো, একখানা বাংলা ক্যালেন্ডার ঝুলছে তার পাশে। মেঝেতে মাদুর পাতা, তাতে ছাত্রছাত্রীরা বসে। সামনে একটা করে নিচু টুল, তাতে বইপত্র রাখে। নারায়ণ হাসদা বললে, এই আমার মেয়ে, এর নাম সুশীলা। আমি বললাম, বেশ, আপনি বসুন। আপনার ছাত্রছাত্রীরা কি পড়ে? মেয়েটি বিনীতভাবে বললে, লোয়ার প্রাইমারি পাঠশালা এটা। একটি ওরই মধ্যে বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, কি পড়ো? সরল সাহিত্য পাঠ। পড়ো তো একটু। আচ্ছা, বেশ হয়েছে, বসো, ভালো পড়েছ। মেয়েটি বললে, একটা কবিতা শুনবেন? নিশ্চয়ই। আমাকে অত্যন্ত অবাক করে দিয়ে একটি ছোট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলে। ওই দেখো মা, আকাশ ছেয়ে মিলিয়ে এলো আলো। আজকে আমার ছুটোছুটি লাগলো না আর ভালো। ঘণ্টা বেজে গেল কখন, অনেক হলো বেলা। তোমায় মনে পড়ে গেল, ফেলে এলাম খেলা। যে দেশের ঘন বনানী ও পাহাড় অঞ্চলের ক্ষুদ্র সাঁওতাল গ্রামের ছোট্ট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে, সে দেশ বাংলা ভাষাভাষী নয়। এই অদ্ভুত মন্তব্য কাদের? তারা এসে যেন দেখে যায়। বোর্ডে একটা ছোট অঙ্ক দিয়ে ওদের কষতে বললে সুশীলা। তারা স্লেটে অঙ্ক কষে আমার কাছে দেখাতে নিয়ে এলো। একে একে আমায় নমস্কার করে সবাই স্কুল থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে উচ্চ কলরব ও হাসি খুশির ঢেউ তুলে যে যার বাড়ির দিকে চলল। মেয়েরা দেখি মেয়েদের সঙ্গে খুব জমিয়ে তুলেছে। বেলা গেল, যদিও সম্মুখে জ্যোৎস্না রাত। মেঘে ঢাকা আকাশে জ্যোৎস্না বিশেষ সাহায্য করবে না দুর্গম পাহাড়ি পথে। সেই জন্য নারায়ণ হাসদা বারবার বলতে লাগলো, রাত্রে এখানে থাকুন বাবু। সুশীলা এসে বললে, থাকুন রাত্রে আজ, আপনারা থাকলে বড় খুশি হব। বললাম,
আপনি বরং একদিন আমাদের ওখানে আসুন আপনার বাবার সঙ্গে। আজ ছেড়ে দিন আমাদের। সুশীলা চুপ করে রইল। অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন ওকে জিজ্ঞেস করব ভাবছিলাম, এইবার বললাম, আপনি কতদূর পড়াশোনা করেছিলেন? সুশীলা উত্তর দিল, মেদিনীপুর স্কুল থেকে মাইনের পাস করেছি। সেলাই আর ইংরেজি শিখেছি কিছুদিন। এখানে মাইনে পান কত? 20 টাকা। স্কুলের লাইব্রেরি আছে, সামান্য কিছু বই আছে। রবীন্দ্রনাথের বই কিছু আনবো এবার। কি বই পড়েছেন রবীন্দ্রনাথের? কিছুই পড়িনি। টিচারের কাছে অনেক বই ছিল। গানের বই আমার সবচেয়ে ভালো লাগে। রবীন্দ্রনাথের গান গাইতে পারেন? গান গাইতে জানিনি, কোনো গানই নয়, শুনতে ভালোবাসি। একটা কথা বলবো, এদের মধ্যে যদি কেউ গান করেন একটি, তবে বড় ভালো হয়। আমাদের বাড়ির একটি মেয়ে রবীন্দ্রনাথের গান গাইলেন। ওরা সবাই খুব মন দিয়ে শুনল। এবার আমরা বিদায় নিলে। আসবার পথে ওরা খানিক দূর আমাদের এগিয়ে দিলে, আর উপর ঢুকুন দিলে সঙ্গে ঢ্যাঁড়স, কুমড়ো, পাতিলেবু, বড় একছড়া মর্তমান কলা, গোটা চারেক পাকা তাল। সারুয়া পাহাড়ের উপরে যখন উঠেছি তখন অস্তদিগন্তের মেঘের নিচে দূরের পাহাড়গুলো ক্রমে অস্পষ্ট হয়ে আসছে। একটা চমৎকার ওষুধি গন্ধ উঠছে বনলতা গাছপালা থেকে। পাখিদের কাকুলির ধ্বনিতে অধিত্যকার বনানী মুখর হয়ে উঠেছে। একটি পরিচিত পাখির ডাক শুনে খুশি হলাম। সমতল বাংলাদেশের বাঁশবনে, আমবনে, বইচি ঝোপের পাশে এই পাখি ডাকে, পাপিয়া। সারুয়া পাহাড় থেকে যখন নামলাম, এ পাশে টেরাপনি নাকি টেরাপানি গ্রামের কুটিরে কুটিরে তখন মাটির প্রদীপে মহুয়া বীজের তৈল ও বনকরঞ্জার তৈলের মিটমিটে আলো। কেরোসিন তেল এসব দুর্গম বনাঞ্চলে আদৌ পৌঁছয় না আজকাল। তার ধারও এরা ধারে না। ডিবুডুংরি পাহাড়ের আগে সেই বনভূমির মধ্য দিয়ে অতি সন্তর্পণে মশাল জ্বালিয়ে গাড়িখানা চালাতে লাগল গারোয়ান বন্য হস্তির ভয়ে। অন্ধকার খুব ঘন নয়। মেঘ ভরা জ্যোৎস্নায় পথ দেখতে কোনো অসুবিধে নেই। হঠাৎ দেখে সেই নির্জন বনপথে দুজন লোক আসছে, দুটি মেয়ে মানুষ। বললাম, বাড়ি কোথায় রে? ওই গায়ে বটে। কোন গায়ে? টেরাপানি। এত রাতে কোথা থেকে আসছিস? হাটে গিয়েছিলে, আবার কোথা থেকে আসবো বটে? তা বটে, আজ কালিকাপুরের হাট। মনে ছিল না সে কথা। এই দুটি মেয়ে যদি এত রাত্রে এই বন্য জন্তু অধ্যুষিত অন্ধকার বনপথে নির্ভয়ে আসা যাওয়া করতে পারে, তবে আমরা মস্ত বড় দুঃসাহসের কাজ করছি না কিছু। এত রাতে গাড়ি করে ফিরে আগে ভয় যে না হয়েছিল এমন নয়, এখন লজ্জিত হলাম সেজন্যে। তবে এ বনি এদের জন্যে। কিছু বুঝে না ওরা পঞ্ছারা। স্নেহময়ী জননীর অঙ্কের সমান ওদের কাছে এই পাণ্ডববর্জিত বনাঞ্চল। বাঘ ভালুক ওদের বাল্য সঙ্গী, আমাদের তা নয়, এইটুকু যা তফাৎ।